আসসালামু আলাইকুম। নিউরাল নেটওয়ার্ক নিয়ে আমি আগে কয়েকটা ভিডিও বানাইছিলাম, বাট ভিডিওগুলোর সমস্যা ছিল যে সেগুলো সিকোয়েন্সিয়ালি দেওয়া হয় নাই। অর্থাৎ লজিস্টিক রিগ্রেশন নিয়ে একটা দেওয়া হয়েছিল, আর তার আগে দেওয়া হয়েছিল গ্রেডিয়েন্ট ডিসেন্ট এন্ড লিনিয়ার রিগ্রেশন নিয়ে মিলায় যে একটা দেওয়া হয়েছিল আর কি। তো ঝামেলাটা যেটা পাচ্ছে সেটা সিকোয়েন্স না যে বোঝা যাচ্ছে না যে কোনটার পরে কোনটা আসছে। মানে এমনি হয়তো অনেকে বুঝছেন বা অনেকে বুঝেন নাই। মানে আমি যখন রিভিশন দিতে গেছি নিজে, তখন আমি নিজেই আসলে কনফিউজ হয়ে গেছি যে যে আগে লজিস্টিক পড়া উচিত হবে নাকি আগে গ্রেডিয়েন্ট ডিসেন্ট। তো ওই জন্য আমি সিকুয়েন্সিয়ালি এখন আর একটা ভিডিও আপলোড দিচ্ছি, যেখানে আমি একদম নিউরাল নেটওয়ার্কের মানে শুরু থেকে একদম শেষ পর্যন্ত যাবো, অর্থাৎ সিম্পল নিউরাল নেটওয়ার্ক থেকে একদম লাস্ট পর্যন্ত। সো যখন যেটা দরকার তখন সেটাই কভার করবো আর কি, যেন একটা ভিডিও দেখলে আর নিউরাল নেটওয়ার্ক রিলেটেড কোনো ভিডিও যেন আর দেখা না লাগে। তো ফার্স্ট একটু রিক্যাপ করি, সেটা সিএসসি 422-তে মিডের পর আমাদেরকে ইউজুয়ালি মেশিন লার্নিং শেখানো হয়। মেশিন লার্নিং বলতে জাস্ট এই সুপারভাইজড লার্নিং। সো মেশিন লার্নিংয়ের 3 টাইপস আছে, একটা সুপারভাইজড, আর একটা আনসুপারভাইজড, আর একটা রেইনফোর্সমেন্ট। সো এই তিনটায় মিলায় মিশায় আরও কিছু টাইপ বানানো যায়, বাট ওইগুলো একটা হাইব্রিড টাইপ। হ্যাঁ, সো সুপারভাইজড লার্নিং অ্যাকচুয়ালি আমরা জিনিসটা কী করি, সেটা আমাদের একটা ইনপুট ভেক্টর থাকে। হ্যাঁ, যেমন ব্লাড প্রেশার দেওয়া আছে, গ্লুকোজ দেওয়া আছে, অ্যান্ড এই দুইটার উপরে বেস করে আমরা প্রেডিক্ট করবো যে কি কোনো একটা পার্টিকুলার ইন্ডিভিজুয়ালের ডায়াবেটিস আছে কি নাই। হ্যাঁ, সো এই টাইপ টাস্ক সুপারভাইজড লার্নিংয়ের মধ্যে পড়ে। তো এগুলো মেইনলি স্ট্যাটিস্টিশিয়ানদের দ্বারা ডেভেলপ করা হয়েছিল, আর কম্পিউটার সায়েন্টিস্ট অ্যাকচুয়ালি অ্যালগোরিদমগুলো ডেভেলপ করে নাই, তারা জাস্ট অ্যালগোরিদমগুলোকে কোড করে যেন ইউজ করা যায় সেই ব্যবস্থাটা করছে। তো এরকম সুপারভাইজড লার্নিং কিছু লিনিয়ার রিগ্রেশন আছে, ডিসিশন ট্রি, নাইভ বেস, লজিস্টিক রিগ্রেশন, এগুলো সবই স্ট্যাটিস্টিশিয়ানদের বানানো। হ্যাঁ, সেগুলো এক্স নেয়, একটা ইনপুট ভেক্টর নেয়, অ্যান্ড ওয়াই প্রেডিক্ট করে ট্রেনিং ডেটার উপরে বেস করে। তো আর নিউরাল নেটওয়ার্ক যেটা, সেটা একদম শুরুতে একজন সাইকোলজিস্ট বানাইছিলেন, ওনার নাম ফ্র্যাঙ্ক রোজেনব্লাট। সো সেই মডেলটার নাম ছিল পারসেপট্রন। হ্যাঁ, সো পারসেপট্রন থেকে পরে লজিস্টিক রিগ্রেশন আসছে, অর্থাৎ এই দুইটার সাথে অনেক মিল আছে আর কি। লজিস্টিক রিগ্রেশনের পর মেবি গ্রেডিয়েন্ট ডিসেন্ট বা এনিথিং, বা গ্রেডিয়েন্ট ডিসেন্ট আগেও আসতে পারে, বাট পারসেপট্রনের সাথে লজিস্টিক রিগ্রেশনের খুব ক্লোজ মিল আছে। আমি লজিস্টিক রিগ্রেশন আর সিঙ্গেল লেয়ার পারসেপট্রন নিয়ে যে ভিডিওটা বানাইছিলাম, সেটা মেনলি লজিস্টিক রিগ্রেশনের ভিডিও ছিল, বাট ওটাকে অনেকে মাঝে মধ্যে সিঙ্গেল লেয়ার পারসেপট্রনও বলে। কেন বলে সব আসতেছে আর কি, এই একটা ভিডিওর মধ্যে আমি সব কভার করব, আগের ভিডিওগুলো না দেখলেও কোনো প্যারা নাই। হ্যাঁ, সো পারসেপট্রন, এখন তাহলে আমরা পারসেপট্রন থেকে শুরু করবো। এটা একদম নিউরাল নেটওয়ার্কের একদম সবার ফার্স্টে পারসেপট্রনটা আসছে। সো পারসেপট্রন জিনিসটা কি? সো নিউরাল নেটওয়ার্কে আচ্ছা, আর একটা জিনিস বলি, সেটা নিউরাল নেটওয়ার্কে এই 3 ধরনের টাস্কই করতে পারে। হ্যাঁ, সো আমাদের অমনি প্রোগ্রামিং করতে হয়। সো সে সুপারভাইজডও পারে, আনসুপারভাইজডও পারে, আর রেইনফোর্সমেন্টও পারে। তো এখন কথা এই কোর্সে আমাদেরকে জাস্ট সুপারভাইজড লার্নিংয়ে দেখানো হয় আর কি, অর্থাৎ নিউরাল নেটওয়ার্ক দিয়ে কেমনে সুপারভাইজড লার্নিং টাস্কগুলো করা যায় সেগুলো আমরা দেখবো। সো সুপারভাইজড লার্নিংয়ে কী থাকে, কিছু এক্স দেওয়া থাকে, অ্যান্ড আমাদের ওয়াই প্রেডিক্ট করতে হয়। হ্যাঁ, সো তো এখন ট্রেনিং সেট দেওয়া থাকবে, সেই ট্রেনিং সেট আমাদের এক্স অ্যান্ড এক্স ফিচার্স আর ওয়াই এগুলো দেওয়া থাকবে, অ্যান্ড এই ট্রেনিং সেটের উপরে বেস করেই আমরা একটা মডেল দাঁড় করাবো, যেই মডেলটা এই আনসিন ডেটার উপরে প্রেডিকশন দিতে পারবে। সো পারসেপট্রনের অ্যালগোরিদমটা কি? প্রেডিকশন অ্যালগোরিদম। সে একদম সিম্পল একটা রুল ইউজ করে, সেটা এই সামেশন ফাংশনটা ইউজ করে। তারপরে সামেশন ফাংশনের ভ্যালু যদি জেডের চেয়ে বড় হয়, সে 1 প্রেডিক্ট করে। জেডের চেয়ে যদি জেড যদি 0-র চেয়ে বড় হয়, তাহলে সে 1 প্রেডিক্ট করে। আর জেড যদি 0-র থেকে ছোটো হয়, তাহলে সে 0 প্রেডিক্ট করে। এটা পারসেপশনের একদম বেসিক রুল। সো ম্যাথটা অ্যাকচুয়ালি তাহলে কেমনে হবে, আমরা মডেলটা কেমনে ফিট করাই। সো আমাদের একদম ফার্স্ট স্যাম্পল, যে এখানে কি আছে, 10 আছে, 25 আছে, 0 আছে। হ্যাঁ, সো কোনো একটা মানুষ বা কোনো একটা স্যাম্পল, যাই হোক আমরা স্যাম্পল 1 বললাম। তো স্যাম্পল 1-এর জন্য আমরা কি ফার্স্টে কী করবো, জেডটা ক্যালকুলেট করবো। তাইলে আর এখানে আমাদেরকে এই যে W1 X1 W2 X2 আমাদের ফিচার দুইটা। হ্যাঁ, তো X1-এর জন্য একটা ওয়েট নিব আমরা W1, X2-এর জন্য আর একটা ওয়েট নেব W2। এরপর একটা বায়াস টার্ম থাকবে আর কি। এটা এই ফিচারের সাথে না, বাট আমরা ইউজুয়ালি মানে পর্যাপ্ত পরিমাণে ওয়েট নেই, যতগুলো ফিচার আছে ততগুলো ওয়েট নেই, আর একটা বায়াস টার্ম থাকে। হ্যাঁ, সেগুলো র্যান্ডমলি ইনিশিয়ালাইজ করা হয়। সো আমাদের X1-এর জন্য W1, এটা র্যান্ডমলি নেওয়া হয়েছে 0.5। ইউজুয়ালি ভ্যালুগুলো এরকমই রাখবেন, 1-এর থেকে বড় রাখবেন না, আর 0-এর থেকে ছোটো রাখবেন না। 0 থেকে 1-এর মধ্যে রাখবেন, তাহলে ম্যাথগুলো একটু মানে ইজি হয় আর কি। আর W2 ইনিশিয়ালাইজ করা হয়েছে 0.2 দিয়ে। বিটা মানে বি আমাদের ইনিশিয়ালাইজ করা হয়েছে 0.1 দিয়ে, এগুলো র্যান্ডমলি করা হয়েছে। হ্যাঁ,
তাহলে এখন প্রথম কি, অর্থাৎ আমরা যে এখন পারসেপশনের ট্রেনিংটা শুরু করবো, পারসেপশন ফার্স্টে কী করে, প্রথম যে স্যাম্পলটা সেটার জন্য সে জেডের ভ্যালু বের করবে। সো আমাদের এখানে x1 দেওয়া হচ্ছে 10, আর এখানে w1 0.5, সো 0.5 ইন্টু 10, এরপর হচ্ছে 0.2 ইন্টু 25, 0.2 ইন্টু 25 গেল, আর এরপর বায়াস টার্ম এই যে এখানে হইতেছে বায়াস টার্মটা অ্যাড হইলো। তো আমরা যদি এটা সাম করে আসতেছে 10.1, সো 10.1 কিন্তু 0-র চেয়ে বড়ো, এই জন্যে পারসেপশন এইটার জন্য প্রেডিক্ট কী করবে 1, বাট এটার অ্যাকচুয়াল প্রেডিকশন কিন্তু 0, আমাদের আসছে 1। সো এখন কী হবে, এখন হইতেছে আমাদের তাহলে এই W1 টার্মটা হইতেছে আপডেট করা লাগবে। অর্থাৎ পারসেপশন যে জিনিসটা করে সেটা হচ্ছে ফার্স্টে সে একটা স্যাম্পল নেয়, স্যাম্পল নিয়ে প্রেডিকশন দেয়, এরপরে ইরর বের করে, এর পরের স্যাম্পলের আগেই সে হইতেছে W1টারে চেঞ্জ করে ফেলে আর কি, হইতেছে সিকুয়েন্সিয়ালি করে, মানে এইভাবে চেঞ্জ করতে করতে সে যাবে। তাহলে এখন ইররটা সে ক্যালকুলেট করবে যে ইররটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস প্রেডিক্টেড ভ্যালু। সে অ্যাকচুয়াল ভ্যালু কত, অ্যাকচুয়াল ভ্যালু 0, আর আমাদের প্রেডিকশন কত আসছে, এই যে আমাদের প্রেডিকশন আসছে 1, তাহলে হচ্ছে আমাদের ইরর কত -1। এখানে আমরা অ্যাবসলিউট নেব না, এটা পারসেপশনের আপডেট রুলই এটা, সেটা হচ্ছে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, সো -1 আসছে। হ্যাঁ, তাইলে এখন আপডেটের রুলটা কি, সেটা হচ্ছে W1, অর্থাৎ আপডেটেড W1 ইজ ইকুয়াল টু W1 প্লাস ইটা ইন্টু ইরর ইন্টু x1। এখানে ইটা হচ্ছে লার্নিং রেট, এটার ভ্যালু যদি দেওয়া থাকে, না দেওয়া থাকলে আপনারা 0.01 ধরে নেবেন আর কি। তাহলে এখন আপডেট আমাদের W1 কী ছিল, W1 আমরা ইনিশিয়ালাইজ করছি 0.5 দিয়ে, সো 0.5 লিখলাম, পুরো লার্নিং রেট আমরা ধরছি 0.01, ইরর আসছে কত -1, সো -1 দিলাম, এরপর হচ্ছে x1 আসছে, x1 আমাদের কত, x1 হচ্ছে যে 10, সো আমরা 10 করলাম, তাহলে আমাদের আপডেটেড W1 কত 0.4। এই যে আমরা শুরু করছিলাম 0.5 দিয়ে, আমরা আপডেট করে আসলাম কত 0.4 আসছি, 0.4 আসছি আর কি। সো এই জিনিসটা কিসের জন্য হয়েছে দেখেন, এখানে হচ্ছে ট্রিকটা অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু 0, বাট আমাদের আসছে হচ্ছে 1, অর্থাৎ আমরা বেশি প্রেডিক্ট করতেছি। এই জন্য পারসেপশনের রুলটাও চালাকি করে কী করছে, আমাদের যে ওয়েট 0.5 ছিল সেটা একটু কমায় দিছে 0.4, কারণ আমাদের যে প্রেডিকশনটা কিন্তু আমাদের এই রিয়েল ভ্যালুর থেকে বেড়ে গেছে, যেহেতু বেড়ে গেছে তাই পারসেপশন করছে কি, এই যে 0.5-রে 0.4 বানাই দিছে এই ফর্মুলার মাধ্যমে। অ্যান্ড এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি কাজ করতো না আমরা যদি এখানে অ্যাবসলিউট ভ্যালুটা দিতাম। এই জন্যেই অলওয়েজ ইরর ক্যালকুলেট করার সময় পারসেপশন হচ্ছে যে -1টা রাখতে হয়, মানে যেটা আসে ওটা ইউজ করতে হয় আর কি। তো W1 আমরা আপডেট করলাম, এবার W2 হচ্ছে আমরা আপডেট করবো। সো সিমিলার W2 প্লাস ইটা ইন্টু ইরর ইন্টু x2। সো W2 আমাদের কত ছিল 0.2 ছিল, এরপর আমাদের লার্নিং রেট দিলাম, এখানে ইরর দিলাম, আর x2 হচ্ছে কত 25, তো 25 যে আসলো, তো আমাদের ভ্যালু কত আসলো -0.05। হ্যাঁ, আর এরপর হচ্ছে বায়াসটাও আপডেট করতে হবে, বায়াসের আপডেটের ফর্মুলার একটা আলাদা, সেটা হচ্ছে বায়াস প্লাস ইটা ইন্টু ইরর, এখানে কোনো এক্স নাই আর কি, বায়াসের সাথে তো কোনো এক্স নাই, জাস্ট সেই ফ্রি। সো ওইটা যদি আমরা বসাই তাহলে হচ্ছে আমরা 0.09 পাইলাম। হ্যাঁ, এবার এই যে আপডেটগুলো হয়েছে না, এখন পারসেপশন তো এইটার উপরে প্রেডিকশন চালাবে, ও এইটার উপরে যে প্রেডিকশন চালাবে সে কিন্তু এইগুলো আর ইউজ করবে না, সে অলরেডি আপডেট করে ফেলছে, সে আপডেটেডগুলো ইউজ করবে। সো আপডেটেডগুলো ইউজ করার পরে সে হইতেছে স্যাম্পল 2 এর উপরে একটা প্রেডিকশন চালাবে। হ্যাঁ, সো চালালো, এরপরে যে এরপরে আবার কিছু আপডেট হবে, হ্যাঁ নাও হইতে পারে, যেমন এখানে কিন্তু অ্যাকচুয়ালি আপডেট হয় নাই, কারণ এই যে এখানে প্রেডিকশন আসছে কত 1, এখানেও প্রেডিকশন কত 1, সো আপডেট করার দরকার আছে, আপডেট করার দরকার নাই। অর্থাৎ এই যে দেখেন 0.4-এর সাথে এখানে যেহেতু ইরর 0 আসছে, সো এদিকে কোনো আপডেট করা নাই, আমাদের যে 0.4 সেই 0.4 আমরা এখানে পেয়ে গেছি, এই ভ্যালুগুলোও সেম আছে। এরপরে পারসেপশন কী করবে, এটার উপরে প্রেডিক্ট চালাবে। হ্যাঁ, চালানোর পর যখন 4টার উপরে যখন সে প্রেডিকশন চালাবে, 4বার যখন সে ওয়েবটা আপডেট করবে, আমাদের তো স্যাম্পল আছেই 4টা, রাইট, n = 4, এটা তো জাস্ট টেস্ট দেখানোর জন্য দেওয়া হয়েছে। তো ট্রেনিং সেটের পর যখন সে একবার যখন লুপে সবগুলো আপডেট করবে, তখন আমরা সেটা বলে একটা ইপোক কমপ্লিট হয়েছে আর কি। হ্যাঁ, সো এরকম পারসেপশন আমরা যত খুশি তত ইপোক ইউজ করতে পারি। ইপোক ইউজ করার পরে লেটসে আমাদের 100টা ইপোক ইউজ করার পরে আমরা একটা অপটিমাইজড ওয়েট পাইলাম। হ্যাঁ, সেই ওয়েটটা লেটসে মনে করেন যে কি এই যে এটাই পাইলাম আর কি, সো 0.5, তারপরে -0.05 and 0.09, এই লেটসে আমরা এই ওয়েটটাই পাইলাম। তখন তাহলে আমরা প্রেডিকশনটা কেমন কী করবো, অর্থাৎ আমরা 15-এর সাথে হচ্ছে কত 0.4 গুণ দেবো, এরপরে প্লাস 28-এর সাথে -0.05 এটা গুণ দেবো, এরপরে বায়াস হচ্ছে 0.09 আসবে। সো যোগ করার পরে এই যে যোগ করার পরে যেটা আসবে সেটা যদি 0 থেকে বড় হয় তাহলে আমরা 1 বসাই দেবো,
যদি 0 থেকে ছোটো হয় তাহলে আমরা 0 বসাই দেবো, অর্থাৎ এইখানে ওই ভ্যালুটা বসে পড়বে। সে এমনি হচ্ছে পারসেপট্রন হচ্ছে আর ট্রেনিং অ্যান্ড ইনফারেন্স হচ্ছে সে কমপ্লিট করে। সো এটা হইতেছে গেল যে পারসেপট্রন অ্যালগোরিদম। সো পারসেপট্রনের পরে যে জিনিসটা আছে, অর্থাৎ আমাদের পারসেপট্রন শেষ, হ্যাঁ এখন লজিস্টিক রিগ্রেশন, যেটা পারসেপট্রনের পরে আসে লজিস্টিক রিগ্রেশন, এটা হচ্ছে এক্সামে আসার মতো। সো লজিস্টিক রিগ্রেশনও বলতে গেলে একদম পারসেপট্রনের মতো, এবার পার্থক্যটাকে সেটা হচ্ছে পারসেপট্রন উইথ, যে লজিস্টিক রিগ্রেশন মেইনলি হচ্ছে পারসেপট্রন উইথ সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন, আর ওয়েট আপডেটস আর মেড ভিয়া গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগোরিদম। পারসেপট্রনে কিন্তু গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করা হয় নাই, জাস্ট স্টেপ ফাংশনের মানে স্টেপ ফাংশন অ্যাকচুয়ালি জাস্ট প্লাস মাইনাস করছে আমরা এখানে, কিন্তু অপটিমাইজেশন ইউজ করা হয় নাই। অপটিমাইজেশন মানে ডিফারেন্সিয়েশনের একটা কেস থাকবে আর কি, যেটা গ্রেডিয়েন্ট ডিসেন্ট হয়, বাট পারসেপট্রনে এরকম কিছু হয় নাই, জাস্ট আমরা প্লাস মাইনাসের বেসিসেই সব করতাম। হ্যাঁ, তো আর পারসেপট্রনের আর একটা জিনিস, আমরা যে লস ক্যালকুলেট করছি সেই লস কিন্তু আমরা জাস্ট প্রেডিকশন মানে অ্যাকচুয়াল মাইনাস প্রেডিকশন করছি, যে অ্যাকচুয়াল মাইনাস প্রেডিকশন করছি, বাট এখানে হচ্ছে আমরা লস ফাংশন ক্যালকুলেট করি বাইনারি কস এন্ট্রপি দিয়ে, আর বাকি জিনিসগুলো পারসেপট্রনের সাথে সেম থাকে। সো তাহলে ম্যাথটা আমরা দেখি, আমরা এই যে এক্সাম্পলটাই কনসিডার করবো, এই এক্সাম্পলটাই কনসিডার করে এখন আমরা একটা লজিস্টিক রিগ্রেশন ট্রেন করব। সো তাহলে এই যে সিমিলারলি প্রথম পার্ট কিন্তু হচ্ছে আমাদের পারসেপট্রনের মতোই, 0. যে আমাদের ওয়েট ছিল কত, এই যে এটা হচ্ছে 0.5, মানে W1 0.5, W2 0.2 আর B হচ্ছে 0.1। হ্যাঁ, সো এই যে এগুলো হইতেছে, এগুলোর সাথে একটা সাম করব, যেটা পারসেপট্রনে যেটা করছিলাম। সো করার পরে জেডের একটা ভ্যালু 10.1 আসছে। এবার পারসেপট্রনে আমরা যা করছিলাম এখানে তা করব না, এখানে হচ্ছে আমরা যে জেডটা পাইছি সেটা সিগময়েড ফাংশনের মধ্যে দিয়ে দিব। সো সিগময়েড ফাংশন দিলে 0.99 আসে। সো সিগময়েড ফাংশন হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। এটা লেখা হয় না, আমি জাস্ট তাও ফর্মুলাটা একবার দেখাই দিই। এই যে এটা হচ্ছে সিগময়েডের ফর্মুলা, যে 1 ডিভাইডেড বাই 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস z। সো যেটা আসবে ওইটাই। সো এখানে জেডের জায়গায় যদি আমরা হচ্ছে 10.1 দিই তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 0.99। এবার তাহলে আমরা এই যে এটা প্রেডিকশন পাইলাম, এটা হচ্ছে আমাদের প্রেডিকশন। লজিস্টিক রিগ্রেশন হচ্ছে সিগময়েড ফাংশন ইউজ করে এই জন্যে যে আমাদের প্রেডিকশনটা 0 থেকে 1-এর মধ্যে যে কোনো একটা ভ্যালু আসতে পারে। পারসেপট্রনে যেরকম হয় 0 আসে বা 1 আসে, বাট আমাদের এরকম না, 0 থেকে 1-এর মধ্যে যে কোনো কিছু আসতে পারে। সুবিধাটা হয় কি, যে আমরা একটা প্রবাবিলিটির একটা ভাইব পাইতে পারি আর কি, যে লেটস সে যে 99% চান্স, 99 না আর কি, 0.99 হচ্ছে 1-এর কাছে। সো আমরা প্রেডিকশনটা এটা ক্লাস 1 বলতে পারি। 0.1 যদি থাকতো সেটা 0-র কাছে থাকতো, তখন আমরা প্রেডিকশনটাকে 0 বলতে পারতাম। সেটা হচ্ছে প্রবাবিলিটির একটা সুবিধা আর কি। সো এই স্যাম্পল 1-এর জন্য এখন আমরা লস ক্যালকুলেট করব। সো লস ক্যালকুলেট করার বাইনারি ক্রস এন্ট্রপির ফর্মুলা হচ্ছে এটা খুব সম্ভবত এক্সামে শিটে দেওয়া থাকবে, আবার নাও দেওয়া থাকতে পারে, বাট এটা মুখস্থ করা ঝামেলার কিছু না। এখানে -y হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। সো আমাদের অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে কত ছিল, অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 0 ছিল। আর এই -y লগ এই y হ্যাট যেটা, সেটা হচ্ছে আমাদের প্রেডিক্টেড ভ্যালু, +1 মাইনাস অ্যাকচুয়াল ভ্যালু লগ y 1 মাইনাস প্রেডিক্টেড ভ্যালু। সো ভ্যালুগুলো আমরা বসাই। সো আমাদের অ্যাকচুয়াল ভ্যালু কত ছিল, 0। সো 0-র পরে কী আছে এটার দরকার নাই, এখানে প্লাস চিহ্ন। এবার 1 মাইনাস y, সো 1 মাইনাস y কি, y হচ্ছে অ্যাকচুয়াল কত ছিল, 0 ছিল। এরপরে লগ দিলাম, এরপরে 1 মাইনাস প্রেডিকশন। সো প্রেডিকশন কত আসছে আমাদের, 0.99। সো 0.99 আমরা এখানে বসাই দিলাম। সো আমাদের ইউর কত আসছে, -2, যেটা খুবই বেশি আর কি। সো যাই হোক, আসলে এবার স্যাম্পল 2-এর জন্য আমরা সেম যেভাবে স্যাম্পল 1 ক্যালকুলেট করছি, আমরা স্যাম্পল 2 ক্যালকুলেট করবো, 3 and 4ও ক্যালকুলেট করবো। এটা আমি মুখে বললাম না, কজ আরও বড় অনেক কিছু কভার করা লাগবে, এগুলো পড়লে অনেক টাইম নষ্ট হবে। হ্যাঁ, সো এইভাবে হচ্ছে স্যাম্পল 3 অ্যান্ড স্যাম্পল 4-এর জন্য আমরা লসগুলো সব পাইলাম। এবার হচ্ছে আমাদের একটা ফাইনাল একটা লস লাগবে আর কি। অর্থাৎ করবো কি, আমরা এই যে এই লসগুলো যে পাইছি না, সেগুলোর ওয়েটেড ভ্যালু নিয়ে সেটা হচ্ছে আমরা এভারেজ করবো আর কি। সো -2 পাইছিলাম প্রথম লস। এটার এভারেজ এই জন্য করায় কারণ লস ফাংশনের অ্যাকচুয়ালি লস ফাংশন যদি আমরা নেগেটিভই করে ফেলি তাহলে তো লস ফাংশন চলে গেল না, বাট ওই জিনিসটা আমরা চাই না। লস মেইনলি একটা ডিস্টেন্স মেট্রিক হিসেবে আমরা কনসিডার করতে পারি, যে অ্যাকচুয়াল থেকে প্রেডিক্টেড ভ্যালুটা ঠিক কতটা দূরে আছে। তো এখানে প্লাস মাইনাস অ্যাকচুয়ালি হিসাব করা উচিত না। সেই জন্যে আমরা হয়তো সেটারে করে দেবো আর কি। সো মাইনাস থাকলে আমরা প্লাস করে দেবো, সেটার জন্য আমরা অ্যাবসোলিউট করবো। তো সবগুলো লসের অ্যাবসোলিউট করে এই যে
আমাদের n ইজ ইকুয়াল টু 4 বা স্যাম্পল 4টা ছিল, এই জন্য 4 দিয়ে ভাগ দিলাম। সো এটা হচ্ছে আসছে আমাদের লস। হ্যাঁ, লস ফাংশনের ভ্যালুটা আসছে। এখন কথা হচ্ছে যে আমাদের ওয়েট অ্যান্ড বায়াস আপডেট করতে হবে। কোশ্চেনে জাস্ট এটাই দেয় যে ওয়েট অ্যান্ড বায়াস আপডেট করতে হবে, এটাই। তো সেটার ফর্মুলা হচ্ছে যে এটা গ্রেডিয়েন্ট ডিসেন্ট থেকে আসছে। গ্রেডিয়েন্ট ডিসেন্টের জিনিসটা হচ্ছে আমরা যখন লিনিয়ার রিগ্রেশন দেখবো তখন হইতেছে দেখবো আর কি। বাট এই লজিস্টিক রিগ্রেশনের একটা সুবিধা কি, যে কি গ্রেডিয়েন্ট ডিসেন্টে কিন্তু ডিফারেন্সিয়েশন করা লাগে। বাট বাইনারি কস এন্ট্রপির বিষয়টা যেরকম যে আমরা এটা অ্যাকচুয়ালি মুখস্থও করতে পারি, কারণ লজিস্টিক রিগ্রেশনে তো অলওয়েজ লস ফাংশন হিসেবে বাইনারি কস এন্ট্রপি দেওয়া হয়। অ্যান্ড ডিফারেন্সিয়েশন করার পরে এই যে জিনিসটা হচ্ছে একদম ডিরেক্ট চলে আসে। এটার ডেরিভেশন স্লাইডে দেওয়া আছে আর কি, যে আপনাদের একটা স্লাইড দেয় নিউরাল নেটওয়ার্কের যে একটা ফ্যাকাল্টিতে যে স্লাইড দেয়, সেই স্লাইডে ডেরিভেশন দেখানো আছে। বাট ওই ডেরিভেশনটা করে আসলে টাইম নষ্ট হয় আর কি। কারণ বাইনারি কস এন্ট্রপিতে যদি আপনি ডেরিভেশন করেন আর কি, যে কোনো একটা ওয়েটের সাপেক্ষে অলওয়েজ হচ্ছে এই যে জিনিসটা আসবে আর এই জিনিসটা আসবে। তো আমাদের হচ্ছে টার্গেট হচ্ছে আমরা ওয়েটটা আপডেট করবো। সো ওয়েট আপডেট করার ফর্মুলা হচ্ছে এটা। এখন এটা বের করার জন্য আবার এটা লাগবে আর কি। তারপরে বায়াস যে আপডেট করবো সেটার ফর্মুলা এটা। অ্যান্ড বায়াস আপডেট করার জন্য এই যে জিনিসটা লাগবে আর কি। এখন এই ডাব্লিউ অ্যান্ড বি কীভাবে হয় সেটা যখন গ্রেডিয়েন্ট ডিসেন্ট দেখবো তখন হচ্ছে দেখা যাবে। বাট আমরা আপাতত লজিস্টিক রিগ্রেশনের ম্যাথটা শেষ করি। তাহলে এটা হচ্ছে লার্নিং রেট, যেটা আমরা ধরে নেব 0.01। সো এটা ক্যালকুলেট করা লাগবে। সো এটা ক্যালকুলেট করা কি একদম সিম্পল একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের প্রেডিকশন মাইনাস অ্যাকচুয়াল ভ্যালু ইন্টু এক্স আই আর কি। সো লেটস আমরা যদি W1 ক্যালকুলেট করতে চাই, W1 ক্যালকুলেট করলে কী করবো, সেটা হচ্ছে আমরা W1 এর ক্ষেত্রে যে প্রথম যে প্রেডিকশনটা পাইছিলাম, কী পাইছিলাম ফার্স্টে, এই যে 0.99 পাইছিলাম। আর অ্যাকচুয়াল কী ছিল, আমাদের অ্যাকচুয়াল ছিল হচ্ছে 0 ছিল। সো নিচে এই যে 0.99 মাইনাস 0, এই যে প্রেডিকশন মাইনাস অ্যাকচুয়াল দিলাম, এরপর হচ্ছে এক্স আই। সো আমরা ওয়েট 1 ক্যালকুলেট করতেছি, বা আমরা ওই X1 ফিচারের জন্য যে ওয়েটটা ছিল সেটা ক্যালকুলেট করতেছি। সো আমাদের তাহলে X1 এর জন্য ফার্স্ট স্যাম্পলটা কী ছিল, এই যে এটা X1 এর জন্য ফার্স্টে কী ছিল, 10 ছিল। সো 10 হচ্ছে আমরা বসাই দিছি এখানে, সেখানে আমরা 10 বসাই দিছি। সিমিলারলি আমাদের সেকেন্ড স্যাম্পলের জন্য হচ্ছে আমাদের প্রেডিকশন আসছে কত, স্যাম্পল 2 এর জন্য প্রেডিকশন আসছে হচ্ছে 0.99। এটার অ্যাকচুয়াল ভ্যালু কত ছিল, 1। সো 0.99 মাইনাস 1, এরপরে অ্যান্ড এইখানে ছিল হচ্ছে আমাদের 15। সো 15টা হচ্ছে আমরা বসাইলাম, যেখানে নিচে এখানে 15 হচ্ছে বসানো হয়েছে। সো সিমিলারলি পরের দুইটা হইতেছে আমরা এখানে এইভাবে ক্যালকুলেট করছি। ক্যালকুলেট করে এরপর হচ্ছে ডিভাইডেড বাই এন ইজ ইকুয়াল টু কত, আমাদের স্যাম্পল সাইজ ছিল হচ্ছে 4। সো করলে যে জিনিসটা হচ্ছে আসবে। এরপর হচ্ছে আমরা ডিএল বাই DW2 মানে ক্যালকুলেট করবো আর কি, সেম। এই যে এই জিনিসগুলো সেমই থাকবে, যেহেতু প্রেডিকশনে কোনো চেঞ্জ আসে নাই। সো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি সেম থাকবে। চেঞ্জ হবে কি, জাস্ট এই X1 এর ভ্যালুগুলোর জায়গায় X2 হবে। যেমন এখানে 25 আসছে, তারপরে 30 আসছে, 28 আসছে, অ্যান্ড 14 আসছে। তো আমরা যদি আমাদের কোশ্চেনে দেখি, এই যে 25, 30, 28, 14, সো এগুলো সব সেমই ছিল থাকার পরে। তাহলে হচ্ছে আমরা ক্যালকুলেট যদি করে 9.507 এটা চলে আসছে। এরপর হচ্ছে কি ডিএল বাই ডিবি বা যাই হোক। সো এখানে হচ্ছে লস ফাংশনের ডেরিভেটিভের ফর্মুলা হচ্ছে যে এখানে দেওয়া আছে। এটা জাস্ট এখানেও কোনো এক্স আইটাই গুণ দেওয়া লাগবে না, কারণ বায়াসের সাথে তো কোনো টার্ম নেই। সো আমরা কী করবো, আমরা জাস্ট এই যে প্রেডিকশন মাইনাস অ্যাকচুয়ালটাই সাম করে ডিভাইড করবো 4 দিয়ে, জাস্ট এই অ্যাভারেজটা নিব আর কি। সো এই যে জিনিসগুলো সব সেমই থাকবে, যে 0.99 মাইনাস 0, এটা তারপরে এটার সাথে এটা অ্যান্ড এটার সাথে এটা ডিভাইডেড বাই 4 করলেই চলে আসছে। তো এরপর হচ্ছে আমাদের এই যে আপডেট করার ফর্মুলা এটা। তাহলে এখন আমরা W1 আপডেট করব। তো W1 এর আমাদের ইনিশিয়াল র্যান্ডম ভ্যালু ছিল কত, 0.5। এটা হচ্ছে আমাদের লার্নিং রেট ইন্টু এই যে এখানে কত আসছে, DL বাই DW1 কত আসছে, 5.125। সো ক্যালকুলেট করলে এটা আসে। এরপর হচ্ছে আমরা যে W2 হইতেছে ক্যালকুলেট করবো। সো আমাদের র্যান্ডমলি আমরা ইনিশিয়ালাইজ করছিলাম 0.2। সো মাইনাস দিলাম এটা লার্নিং রেট, অ্যান্ড এই যে এখানে যেটা আসছে সেটা বসে দিলাম, এটা আসলো। একইভাবে আমরা বায়াসের জন্য এটা ক্যালকুলেট করবো। সো এক্সামে হচ্ছে এই কোশ্চেনটাই আসে যে একটা ইটারেশন চালায় আপনি হইতেছে W1, W2 অ্যান্ড বি বা ওয়েটস অ্যান্ড বায়াসগুলোর আপডেট করেন। সো আমরা আপডেট করে ফেললাম। সো লজিস্টিক রিগ্রেশনের ম্যাথটা এই যে এখানে শেষ আর কি। এখন হচ্ছে আসবে আমাদের এই যে কি লিনিয়ার রিগ্রেশন অ্যান্ড গ্রেডিয়েন্ট ডিসেন্ট। আর এইখানে হইতেছে আপনারা দেখবেন যে কি এই জিনিসটা অ্যাকচুয়ালি কেমনে আসে। আমি পুরো ডিটেলসেই সব দেখাবো যেন কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যায়, আর যেন আপনারা কখন আর কনফিউজ না হন।
হ্যাঁ, বাট এইখানে যে জিনিসটা কেমনে আসছে ওইটার ইনটিউশন পাবেন আপনারা ওই গ্রেডিয়েন্ট ডিসেন্টের সময়, বাট এটা অ্যাকচুয়ালি মুখস্থ রাখলেই বেটার হয়। এটা নিজে নিজে হাতে হাতে করা মানে শুধু শুধু তো টাইম নষ্ট করার কোনো মানে হয় না, যেহেতু লজিস্টিক রিগ্রেশন অলওয়েজ বাইনারি কজ এন্ট্রপি দিবে, এটা জানা কথা আর কি। তো লিনিয়ার রিগ্রেশন, সো লিনিয়ার রিগ্রেশন মেইনলি জিনিসটা কি, আমাদের হচ্ছে একটা এক্স ভ্যারিয়েবল থাকে আর একটা ওয়াই ভ্যারিয়েবল থাকে। যেমন এখানে আমাদের এক্স আছে হচ্ছে এক্সপিরিয়েন্স, আর ওয়াই আছে হচ্ছে আমাদের যে ইনকাম। হ্যাঁ, অর্থাৎ এক্সপিরিয়েন্স যত বাড়তেছে ইনকামও ততই বাড়তেছে। সো এই যে তাহলে একটা নির্দিষ্ট এক্সপিরিয়েন্সের জন্য আমরা চাইলে একটা নির্দিষ্ট ইনকাম হইতেছে প্রেডিক্ট করতে পারি। যেমন লেটসে কোনো মানুষের এক্সপিরিয়েন্স যদি এত হয়, লেটস এটা হচ্ছে 5 ইয়ার্স টাইপ কিছু, তাহলে তার ইনকাম কত হবে? তার ইনকাম হচ্ছে যে কোনো একটা রেঞ্জের মধ্যে থাকবে, লেটসে 45,000 টাকা অর এনিথিং। সো এটা হচ্ছে যে লিনিয়ার রিগ্রেশন। তো এই একটা ভেরিয়েবলের জন্যে, অর্থাৎ এক্সপিরিয়েন্সের উপরে আমরা ইনকাম প্রেডিক্ট করতে যাই, একটা এক্স আর একটা ওয়াই, এগুলো হইতেছে সিম্পল লিনিয়ার রিগ্রেশনের প্রবলেম। আর এগুলো হইতেছে আমরা স্টেট 2.0 পড়ছি আর কি। তো গ্রামার ভুল হয়েছে, আমি এটা লার্ন হওয়া উচিত। যাই হোক, স্টেট 2.1 এই জিনিসটা হইতেছে পড়ছি, বাট 422-তে এই সেম জিনিসটা হইতেছে আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট দিয়ে করবো। সো এখানে হচ্ছে এখানে ছোটো একটা ম্যাথ দেখানো হয়েছে, বড় একটা ম্যাথ আছে। আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট নিয়ে একটা ভিডিও ছিল লিনিয়ার রিগ্রেশনে। সো এখানে বড় একটা ম্যাথ দেখাইছিলাম যে এক্সামে আসতে পারে। এইটার আপনারা এই জিনিসটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য দেখে ওই এক্সামের জন্য হচ্ছে বড় ম্যাথটা একবার দেখে আসতে পারেন। তো ওই ভিডিওটা অ্যাকচুয়ালি মানে ভালো ছিল। সো এখানে হচ্ছে আমি দেখাই যে লিনিয়ার রিগ্রেশন কেমনে কাজ করে। আর এমনিতেও আপনি যদি এই ছোটোটা পারেন, বড়টা আপনি এমনিও পারবেন। সো আমাদের হচ্ছে এক্স দেওয়া আছে আর ওয়াই দেওয়া আছে। হ্যাঁ, তো এখন এই ডেটার উপরে বেস করে, এটা হচ্ছে আমাদের ট্রেনিং ডেটা, সেই ট্রেনিং ডেটার উপরে বেস করে আমরা একটা লিনিয়ার রিগ্রেশন মডেল ট্রেন করবো। সেখানেও কোশ্চেন এই সেম জিনিসই আসে যে মডেল ট্রেন করতে হবে আর আমাদের এই ওয়েটস অ্যান্ড বায়াসটা একবার আপডেট করতে হবে। তাহলে ওয়েটস অ্যান্ড বায়াস হচ্ছে র্যান্ডমলি দেওয়া আছে। আচ্ছা, আর একটা জিনিস, লিনিয়ার রিগ্রেশন মডেলের ইকুয়েশন কিন্তু এটা y=mx+c, সরল রেখার সমীকরণ যেটা। সো ওইটা আবার অনেকে মানে স্টেট অ্যান্ড মেশিন লার্নিংয়ে y=b0+b1x হিসেবে দেখে, বাট আমরা সিম্পলিসিটির জন্য y=mx+c এটাই ধরে নিই, যেহেতু এই জিনিস আমরা জীবনে বহুতবার শুনছি। সো আমরা y=mx+c দিয়ে করবো। তাহলে আমাদের ওয়েটস অ্যান্ড বায়াস দেওয়া আছে, ওয়েটস দেওয়া আছে 0.1 অ্যান্ড বায়াস দেওয়া হচ্ছে 0.3। এটা অ্যাকচুয়ালি কিছু না, যে w=m=b1। এই যে w হচ্ছে আমাদের am আর হইতেছে b1, সে একই জিনিস। অর্থাৎ m=0.3 আর c=0. না, m=0.1 আর c=0.3। হ্যাঁ, সেই যে আওয়ার ইকুয়েশন y=mx+c আমরা ধরে নিছি। সো w একটা m এর জায়গায় বসবে, সো বসাইলাম। তারপর হচ্ছে b হচ্ছে c এর জায়গায় বসবে, সো বসাইলাম 0.3। হ্যাঁ, এইবার হচ্ছে আমরা একটু ভেঙে ভেঙে ডিরাইভ করে দেখব, যেহেতু গ্রেডিয়েন্ট ডিসেন্ট বোঝা লাগবে। এখন লিনিয়ার রিগ্রেশন কী করে, এটা কিন্তু লিনিয়ার রিগ্রেশনের প্রেডিকশনের ইকুয়েশন। হ্যাঁ, তাহলে একদম শুরুতে সে যে জিনিসটা করবে, এই স্যাম্পল 1টারে সে হইতেছে এখানে বসায় দিবে। সো বসায় যদি দেয় তাহলে কী আসবে দেখি, mx+c, এটা আমাদের ইকুয়েশন, রাইট? সো m এর জায়গায় থাকবে, আমরা এখন ভ্যালু বসাবো না। লজিস্টিক রিগ্রেশন পারসেপশনে আমরা ভ্যালু বসাইছিলাম, বাট এখানে আমরা ভ্যালু বসাবো না, কারণ এটা আমরা ডেরাইভ করে করবো। অ্যান্ড অ্যাকচুয়ালি এক্সামে এটা ডেরাইভ করেই করা লাগবে, কারণ এখানে সামনে ডিফারেন্সিয়েশন আছে। সো আমরা একবারে যদি নাম্বার যদি বের করে ফেলি, এখানে যদি আমরা কিছু একটা নাম্বার বের করে ফেলি, আমরা তো এটা ডিফারেন্সিয়েট করতে পারবো না আর কি। সো আমরা এখন তাহলে প্রেডিকশনে যদি আমি প্রেডিকশন ইকুয়েশনে আমরা সব বসাই দিলাম, y=mx+c। তো সো m এর জায়গায় থাকলো, আর এই যে 2, সো 2 হচ্ছে এখানে আসছে। এরপরে c এর জায়গায় আছে, কোনো ভ্যালু আমরা বসাবো না, বসানোর দরকার নাই আপাতত। সো এটা করলে কত আসে, 2m+c। এবার তাহলে এটার লস ফাংশন ক্যালকুলেট করতে হবে। সো লস ফাংশন ইউজুয়ালি আমরা কী ক্যালকুলেট করি, যে অ্যাকচুয়াল মাইনাস প্রেডিকশন। হ্যাঁ, সো লিনিয়ার রিগ্রেশনে আপনাদেরকে ইউজুয়ালি এই যে লস ফাংশনটা দিয়ে দেয়, এটা হচ্ছে লস ফাংশন, SSR, সাম অফ স্কোয়ার রেসিডুয়াল। রেসিডুয়াল জিনিসটা কি, আমাদের যে প্রেডিকশন আছে না, প্রেডিকশন থেকে মানে এই অ্যাকচুয়াল ভ্যালু যে আছে, অ্যাকচুয়াল ভ্যালু থেকে যদি আপনি প্রেডিকশনটার বিয়োগ করে যদি সেটা স্কোয়ার করেন, সেটা হচ্ছে তখন SSR হয়ে যায়। অর্থাৎ SSR না, এটা মেনলি সবগুলো যখন প্লাস করবো তখন SSR হবে। সো আপাতত আমরা স্কোয়ার্ড রেসিডুয়ালটা বের করি, এটা হইতেছে রেসিডুয়াল। হ্যাঁ,
এটাই যে আমাদের অ্যাকচুয়াল ভ্যালু ছিল, আর আমরা প্রেডিকশন পাইছি কত 2m + c। তো 2m + c এটা হচ্ছে আমাদের রেসিডুয়াল। আর এই পুরাটার উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে হচ্ছে আমরা স্কোয়ার্ড রেসিডুয়ালটা পাইলাম, অর্থাৎ SR পাইলাম। সো সেম জিনিসটা আমরা প্রত্যেকটা স্যাম্পলের জন্যই করব, করে হচ্ছে এই স্কোয়ার রেসিডুয়ালটা সাম করলে আমরা সাম অফ স্কোয়ার রেসিডুয়াল বা SSRটা পেয়ে যাব। সো এই লস ফাংশনটা এখানে কিন্তু অন্য লস ফাংশনও দেওয়া থাকতে পারতো, সো এটা কোশ্চেনে দেখা লাগবে। লজিস্টিক রিগ্রেশন পারসেপশনে যেরকম একদম ফিক্সড, বাট লিনিয়ার রিগ্রেশন অলওয়েজ ফিক্সড থাকে না, ইউজুয়ালি SSRই দেয়, বাট চাইলে ওরা চেঞ্জও করতে পারে। এই জন্যই এখানে ডিফারেন্সিয়েশনটা শেখা লাগবে। সো এখন স্যাম্পল 2 এর জন্য, স্যাম্পল 2 এর জন্য সিমিলারলি আমাদের কী ছিল, আমাদের এখানে ছিল হচ্ছে 4। তাহলে আমরা m × 4 দিলাম, mx + c। তো সো এক্সের জায়গায় 4, বাকিগুলো সেম রাখলাম। এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। সো 6 - 4m + c²। এভাবে স্যাম্পল 3 এর জন্য ক্যালকুলেট করলাম। এবার হচ্ছে আমাদের লস ফাংশনটা ক্যালকুলেট করতে হবে। সো লস ফাংশন আমাদের কী বলছে, সাম অফ স্কোয়ার রেসিডুয়াল, অর্থাৎ স্কোয়ার রেসিডুয়ালগুলো আমরা পাওয়ার পরে সব হচ্ছে আমরা সাম করে দেবো। সো সব সাম করে দিলাম। এখন এখানে হচ্ছে এল যেটা, এটা হইতেছে আমাদের লস ফাংশন। আর আমাদের গোলটা কি, find the optimal values for m and c so that this function gets its lowest value. We call it minimizing the loss function. সো অ্যাকচুয়ালি জিনিসটা কি বুঝাইছে, হ্যাঁ আমাদের একটা ফাংশন আছে, হ্যাঁ সো লস ফাংশন শুনে বোঝা যাচ্ছে যে কি এই যে ভ্যালু, মানে এই যে ফাংশনটা, এখানে আমরা m and c এর এমন সব ভ্যালু বসাবো যেন এই ফাংশনটা একদম লোয়েস্ট পর্যায়ে চলে যায়, তো তার ভ্যালু একদম কমে যায় আর কি। ভ্যালু যদি কমে যায় তাহলে বোঝা যাবে যে সে প্রেডিকশনগুলো কিন্তু ঠিকঠাকই দিচ্ছে, কারণ লস তখনই বাড়ে যখন প্রেডিকশন সে ভুলভাল দেয়। তাহলে এখন আমরা লস যদি কমায় আনতে পারি, অ্যান্ড এই লস কমানোর পেছনে যে ওয়েটস অ্যান্ড বায়াসেসের ভূমিকা আছে, তার মানে ওই ওয়েটস অ্যান্ড বায়াসেসগুলো যদি আমরা ইউজ করি তাহলে আমাদের প্রেডিকশন ইরর অনেক কমে যাবে, অর্থাৎ রিয়েল ভ্যালুর সাথে প্রেডিক্টেড ভ্যালুটা অনেক কাছে চলে আসবে। সো আমাদের টার্গেটটা কি, আমরা কোনোভাবে যদি লস ফাংশনটা কমাইতে পারি এই m and c বা ওয়েটস অ্যান্ড বায়াসেসের উপরে বেস করে, তাহলে কিন্তু আমরা একটা লিনিয়ার রিগ্রেশন মডেল কিন্তু পেয়ে যাব। সো ওই জিনিসটাই মেনলি হচ্ছে এখানে করা হবে আর কি, যে m and c এর এমন সব ভ্যালু বের করা লাগবে যেন লস ফাংশন একেবারে কমে যায়। সো ওই জিনিসটা আমরা কেমনে করি অ্যাকচুয়ালি, সো হাউ টু মিনিমাইজ এক ফাংশন। হ্যাঁ সো লস ফাংশনগুলো ইউজুয়ালি কনভেক্স ফাংশন হয়, ইউজুয়ালি হয় মানে অলওয়েজ হয় এরকম না। কনভেক্স ফাংশন জিনিসটা কি, যে দেখতে হইতেছি যেরকম ইউ টাইপের হয় আর কি। সো এগুলার মেনলি আপনি সেকেন্ড অর্ডার টাইপ আর কি, x² + 3 বা এরকম, বা সেকেন্ড ডিগ্রি আর কি, x এর পাওয়ার হচ্ছে 2 থাকে। সো এগুলো হচ্ছে কনভেক্স ফাংশন হয় কেন, যে আমি যেটা বলছিলাম যে কিছু প্যারামিটার লেটস সে c ফিক্সড, হ্যাঁ এই যে এই ফাংশনে মনে করেন c এর ভ্যালু ফিক্সড, c আমরা যা ধরছিলাম, কত ধরছিলাম 0.3 আর সামথিং যাই হোক ধরছিলাম, মনে করেন c এর ভ্যালু ফিক্সড, আমরা m এর ভ্যালু হচ্ছে চেঞ্জ করব। এখন তাহলে m এর কিছু ভ্যালুর জন্য ইরর হচ্ছে একদম উপরে থাকবে, কিছু ভ্যালুর জন্য ইরর হচ্ছে নিচে চলে যাবে। সো আবার এই যে কিছু ভ্যালুর জন্য m এর ইরর হচ্ছে উপরে থাকবে। লেটস সে এখানে m = 0.1, 0.1 এর জন্য আমাদের লস ফাংশন, অর্থাৎ আমাদের এই লস ফাংশনের ভ্যালুটা একদম উপরে আছে। লেটস সে এখানে m = 0.9, 0.9 এর জন্য হচ্ছে লস ফাংশন কি একদম উপরে আছে, বাট লেটস সে এখানে 0.5 টাইপ কিছু আছে, অ্যান্ড এইটার জন্য আমাদের লস ফাংশন একদম নিচে আছে। অ্যান্ড তাহলে এই পয়েন্টে m এর ভ্যালু কত সেটা হইতেছে আমাদের বের করা লাগবে, অ্যান্ড এইটাই হইতেছে মেইন চ্যালেঞ্জ। আমরা তো র্যান্ডমলি দিয়ে তো বের করতে পারবো না, রাইট? সো কোনো একটা অ্যালগরিদমে যাওয়া লাগবে। সো এই জিনিসটা আমাদেরকে কে বের করতে পারে, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট, এটা হচ্ছে আমাদের বের করে দিতে পারে। সো এই ফাংশনের জন্য গ্রেডিয়েন্ট ডিসেন্টও কাজ করে ভালো, বাট এটার জন্য কাজ করে না। কারণ লেটস আমরা যদি এখানে যদি কোনো ভ্যালু ইনিশিয়ালাইজ করি, বা মনে করেন এখানে যদি আমরা কোনো ভ্যালু ইনিশিয়ালাইজ করি, তাহলে গ্রেডিয়েন্ট ডিসেন্ট আমাদেরকে এই পর্যায়ে নিয়ে যেতে পারবে, বাট এটার থেকে এটার কিন্তু লস কম, কারণ এটা আর একটু নিচে আছে। তাহলে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি এখানে রিচ করার কথা, বাট গ্রেডিয়েন্ট ডিসেন্ট আমাদের এইখানে নিয়ে আসতেছে। হ্যাঁ, আবার অন্য দিক থেকে আমরা যদি এখানে যদি ইনিশিয়ালাইজ করি কোনো ভ্যালু, তাহলে গ্রেডিয়েন্ট ডিসেন্ট আমাদের এই যে এখানে নিয়ে আসতে পারবে। সো নন কনভেক্স ফাংশনের জন্য গ্রেডিয়েন্ট ডিসেন্ট অলওয়েজ কাজ করে না, করতেও পারে নাও করতে পারে, বাট কনভেক্স ফাংশনের জন্য গ্রেডিয়েন্ট ডিসেন্ট অলওয়েজ কাজ করে আর কি। এখন তাহলে কথা হইতেছে যে কি আমরা তাহলে আমাদের m এর ভ্যালুটা এই পর্যায়ে জানবো, গ্রেডিয়েন্ট ডিসেন্ট ওই জিনিসটা কেমনে করে। তো ওটার জন্য আমাদের জানা লাগবে কি, যে জিওমেট্রিক ডেফিনেশন অফ ডিফারেন্সিয়েশন। সো এটা কী বলে,
যে দ্য ডেরিভেটিভ অফ এ ফাংশন অ্যাট এনি গিভেন পয়েন্ট ইজ দ্য স্লোপ অফ ট্যানজেন্ট লাইন অন দি পয়েন্ট অ্যান্ড দি ট্যানজেন্ট লাইন গোজ থ্রু দি পয়েন্ট অফ ট্যানজেন্সি। এই ডেফিনেশন এরকমই, মানে অনেক ঝামেলা বোঝা যায় না, বাট দের ইজ ভিজুয়ালাইজ। হ্যাঁ, সো আমাদের লস ফাংশন যেটা, আমাদের লস ফাংশন তো এটা ছিল। হ্যাঁ, এটা আমাদের লস ফাংশন ছিল, বাট মনে করেন এটা আমাদের লস ফাংশন না। আমাদের লস ফাংশন আপনি মনে করেন যে কি এটা 3x² + 4x, এখানে x হচ্ছে আমাদের প্যারামিটার, বা x মনে করেন আমাদের m এর ভ্যালু। হ্যাঁ, সো e = f of m, অর্থাৎ m এর ভ্যালু হচ্ছে আমাদের 3m² + 4m। তাহলে আমাদেরকে এই ফাংশনটারে মিনিমাইজ করা লাগবে। এই যে এই ফাংশনটার ব্যাপার আপনি আপাতত ভুলে যান, মনে করেন যে কি আমাদের লস ফাংশন হচ্ছে এইটা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের লস ফাংশন, আর এটা হইতেছে আমাদের মিনিমাইজ করা লাগবে। তো এখন এটা আমরা কেমনে মিনিমাইজ করতে পারি? সো ফার্স্টে যে জিনিসটা করা লাগবে আর কি, যে কি এই ডেফিনিশনটা হইতেছে আমরা কাজে লাগাবো। সো এম এর ভ্যালু যে আমাদের দেওয়া ছিল, অর্থাৎ আমরা এম এর ভ্যালু 0.1 হিসেবে ইনিশিয়ালাইজ করছিলাম। তো এখন ওইটার জন্য আমরা হচ্ছে ইরোরটা বের করবো, বা আমাদের হচ্ছে যে ওয়াই এর ভ্যালুটা বের করবো। করলে কথা হচ্ছে যে কি 3 ইন্টু এই এক্সের জায়গায় আমরা 0.1 বসাইলাম, তারপরে এখানে হচ্ছে আমাদের এক্সের জায়গায় 0.1 বসাইলাম। বসানোর পর আমাদের ওয়াই এর ভ্যালু বা ইরোর আসছে হচ্ছে 0.43, অ্যান্ড এটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ ট্যানজেন্সি বা 0.1 and 43 আর কি। অর্থাৎ এক্সের ভ্যালুর জন্য আমরা ওয়াই পাইছি 0.43, বা আমাদের প্যারামিটারের জন্য আমরা আমাদের ইরোর পাইছি 0.43। তো এই ফাংশনটা দেখতে কিন্তু যেরকম একদম হুবহু, এই যে 3x² + 4x ফাংশনটা দেখতে এরকম থাকে। হ্যাঁ, সো আমাদের টার্গেট কিন্তু এই যে এই পর্যায়ে আসা। আমরা এখন কোথায় আছি? আমরা মেবি 0.1 বা সামথিংয়ে আছি, লাইক হ্যাঁ 0.1-এ আছি। সো 0.1 কই? 0.1, এই যে 0.1-এ যে সামথিং লাইক এখানে হবে, আসছিলাম তো 0. এই যে আমরা কিন্তু যে পয়েন্টটা আছে। হ্যাঁ, তো আমরা আমাদের এম এর ভ্যালু ইনিশিয়ালাইজ করছি 0.1 দিয়ে। 0.1 আর -0.1, 0.1 কই? সো 0.1 লেটস এখানে এসে 0.1 আর 0.43 আমাদের এম এর ভ্যালুটা এখানে আছে। হ্যাঁ, এই যে এইখানে আছে। এখন এইখান থেকে হইতেছে যে 0.1 এখানে আছে। হ্যাঁ, সো 0.1-এর জন্য আমরা আমাদের ইরোর পাইছি কত? 0.43। আমাদের একদম যাওয়া লাগবে এই নিচে যাওয়া লাগবে একদম। তো এই জিনিসটা আমরা যেমনে করবো সেটা হচ্ছে এই পয়েন্ট হচ্ছে আমরা এই 0.1-এ হচ্ছে আমরা একটা মানে ফাংশনের ডেরিভেশন নিব আর কি। সো ডেরিভেশন যদি নিই তাহলে হচ্ছে একটা স্লোপ পাবো আমরা। স্লোপটা হইতেছে যে এই দিক দিয়ে যাবে, অর্থাৎ এখানে হচ্ছে পয়েন্ট অফ টেনজেন্সি আমরা পাইছি যে এটা হচ্ছে আমাদের লস ফাংশন। সো লস ফাংশনে আমরা আমাদের প্যারামিটারের যে ইনিশিয়াল ভ্যালু আমরা র্যান্ডমলি নিয়েছিলাম সেটা বসাবো। বসানোর পর হচ্ছে আমরা একটা এক্স অ্যান্ড ওয়াই পয়েন্ট পাবো। এটা হইতেছে আমাদের পয়েন্ট অফ টেনজেন্সি। হ্যাঁ, এখন আমরা যদি এই 0.1 এই পয়েন্টে যদি আমরা এই লস ফাংশনরে বা এই লস ফাংশনের যদি ডেরিভেটিভ করি, তাহলে হইতেছে আমরা একটা ওই ট্যানজেন্ট লাইনের স্লোপ পাবো আর কি। অ্যান্ড ওই ট্যানজেন্ট লাইনটা কিন্তু যেটারে স্পর্শ করে যাবে, অর্থাৎ এই যে এই ট্যানজেন্ট লাইনটা হচ্ছে এটারে স্পর্শ করে যাবে, যে এই পয়েন্টটারে স্পর্শ করে যাবে। এখন সুবিধাটা হইতেছে কি, যেহেতু এটা স্পর্শ করে কিন্তু অ্যাকচুয়ালি উপরের দিকে যাইতেছে, পজিটিভ আছে এখানে। উপরের দিকে যেহেতু আছে তার মানে হচ্ছে বোঝা লাগবে যে আমরা যে 0.1 আমরা যদি সেম ডিরেকশনে যদি যাইতে থাকি তাহলে আমাদের লস ফাংশনে যে এমনি বাড়তে থাকবে, লস ফাংশনে এমনি বাড়তে থাকবে। বাট আমাদের করা লাগবে কি, আমাদের হইতেছে নিচে যাওয়া লাগবে আর কি। নিচে যাইতে যাইতে এই যে এইখানে হইতেছে আসা লাগবে, এই যে এই পয়েন্ট হইতেছে আসা লাগবে। সো এটা হইতেছে ট্রিক। তাহলে হচ্ছে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা এই ফাংশনের ডিফারেন্সিয়েশন করবো আর কি। অ্যান্ড ডিফারেন্সিয়েশনের পয়েন্টটা থাকবে হচ্ছে আমাদের ইনিশিয়াল প্যারামিটারটা। ইকুয়েশন অফ ট্যানজেন্ট লাইন এটা অ্যাকচুয়ালি না লিখলেও হয়, বাট এখানে হচ্ছে ট্যানজেন্ট লাইনের আমরা ইকুয়েশনটা দেখাইছি। তো ট্যানজেন্ট লাইনের ইকুয়েশন কি, যে y - y0 = m - x - x0। হ্যাঁ, সেখানে m এর ভ্যালুটা আমাদের বের করা লাগবে। m এর ভ্যালুটা কি? m এর ভ্যালুটা হচ্ছে এই যে কি, আমাদের এই লস ফাংশন আমরা ডিফারেন্সিয়েট করব আমাদের ইনিশিয়াল প্যারামিটারের ভ্যালুটা নিয়ে। সো করলে সো এই যে এটার যদি আমরা
এটা যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে 6x + 4 পাবো। সো এক্সের জায়গায় আমরা 0.1 দিলে 4.6 পেয়ে গেলাম। সো এখানে হচ্ছে আমাদের তাহলে ট্যানজেন্ট লাইনের ইকুয়েশনটা যেটা আসতেছে, এই যে ইকুয়েশনটা আমি এখানে বসাইছি আর কি ভিজুয়ালাইজ করার জন্য। এখন দেখেন স্লোপ পজিটিভ আসছে, পজিটিভ আসার মানে হচ্ছে ট্যানজেন্ট লাইনটা হচ্ছে এই যে এটাতে তো টাচ করবে, হ্যাঁ টাচ করছে, বাট অ্যাকচুয়ালি আমাদের ডিরেকশনটা চুপ করবে দিকে। অর্থাৎ এই স্লোপ যেটা বলতে চাইতেছে সেটা হচ্ছে আমরা যদি সেম ডিরেকশনে যাই তাইলে হইতেছে আমাদের লস ফাংশনের ভ্যালু হইতেছে বাড়তে থাকবে আর কি, হ্যাঁ বাড়তে থাকবে। অর্থাৎ আমাদের এই 0.1 থেকে এখন আমাদের ভ্যালু কমানো লাগবে আর কি। অর্থাৎ একটা হিন্ট আমরা পেয়ে গেছি তাহলে, সেটা হচ্ছে আমাদের স্লোপ যদি পজিটিভ হয় তাহলে আমরা যে ভ্যালুটা আমরা ইনিশিয়ালাইজ করছিলাম সেটা হইতেছে আমাদের কমানো লাগবে। তাহলে এখন কমাবো কেমনে? সো লেটস সে আমাদের লস ফাংশন ওকে ভালো। সো আমাদের হচ্ছে আমরা এটুকু করছি থেকে আমাদের এই যে 0.1 যে আছে 0.1 থেকে বাড়ানো যাবে না বা সেম ডিরেকশনে যাওয়া লাগবে না, তো কমাইতে হবে। সো এক্স মাইনাস সামথিং দেওয়া লাগবে। সো এখন কী কমাবো আমরা? সো সায়েন্টিস্টরা বের করছে যে কি লার্নিং রেটের সাথে যদি আমরা এই স্লোপটারে যদি বা এই ফাংশনের ডিফারেন্সিয়েশনের যদি গুণ করি তাহলে একটা ভালো একটা প্যারামিটার আমরা কমাইতে পারি। তাহলে এই যে এফ অফ এক্সের যে ডিফারেন্সিয়েট করছে এটাটা কিন্তু তাহলে dy/dxও লেখা যায়, বিকজ এই যে কারণ এই এফ অফ এক্স কিন্তু বলতে গেলে y = 3x² + 4x এটাই, হ্যাঁ। সো dy/dx আর এটা বলতে গেলে সেম জিনিস। সো আমরা এটা এখানে লিখলাম। আর এবার আমাদের y এটাই কিন্তু লস ফাংশন না, ওই আমরা যে উপরে যাই দেখে আসছিলাম লস ফাংশন যে একটা পাইছি। সো y কিন্তু বলতে আমাদের লস ফাংশন, এটাই কিন্তু আমরা মিনিমাইজ করার চেষ্টা করতেছি। সো y এর জায়গায় আমরা l বসাই দিলাম। অ্যান্ড x কিন্তু আমাদের প্যারামিটার, ওই যে আমরা যে লিনিয়ার রিগ্রেশনে যে y = mx + c করতেছিলাম সেখানে যে mটা ছিল ওই mটাই কিন্তু x। সো আমরা x এর জায়গায় m বসাই দিলাম। তাহলে ইভেনচুয়ালি আমরা কি পাইতেছি এটা, ওই যে উপরে লজিস্টিক রিগ্রেশনে কিন্তু আমরা দেখে আসছি যে কোনো একটা প্যারামিটার আপডেট করার ফর্মুলা হচ্ছে এটা গ্রেডিয়েন্ট ডিসেন্ডে। সো ওই জিনিসটা হয়তো সেখানে ডেরাইভ করা হইলো আর কি। এখন এখানে হচ্ছে আসতেছে কি যে লার্নিং রেটের বিষয়টা পরে আসি। এখন লেটসে যে আমরা যদি এখানে হ্যাঁ স্লোপটা যদি আমাদের নেগেটিভ হইতো তাহলে কী হইতো? লেটসে স্লোপটা যদি এইদিকে কোনো এক জায়গায় হইতো, স্লোপটাকে এখানে দেওয়া গেল না, যাই হোক। সো স্লোপটা যদি লেটসে যে এই দিক দিয়ে কোনো জায়গায় যাইতো আর কি, অর্থাৎ এই সাইড দিয়ে কোনো একটা পয়েন্ট করে গেল, তাইলে কী হইতো? তার মানে হয়তো সে বোঝাইতো যে কি আমরা সেম ডিরেকশনে যাইতেছি। অর্থাৎ স্লোপটা যদি এই অ্যাঙ্গেল এই সাইডে না হয় যদি এই সাইডে আসতো তাহলে হয়তো বোঝা যাইতো কি, অর্থাৎ স্লোপ যদি নেগেটিভ হইতো আর কি, তাহলে বোঝা যেত আমরা সেম ডিরেকশনেই যাচ্ছি। অর্থাৎ আমরা যদি এখানে থাকতাম তাহলে বলতো যে হ্যাঁ সেম ডিরেকশনে যাচ্ছ, তো তুমি এই ভ্যালুটা হইতেছে যে এমনি হইতেছে বাড়াইতে থাকো আর কি, বাড়াইতে না মানে কমাইতে, মানে সেম ডিরেকশনে যাইতেছে। তাহলে সেম ডিরেকশনে যদি আমরা যাইতাম তাহলে হইতেছে আমরা একদম নিচে পৌঁছায় যেতাম আর কি। সো ওই জিনিসটাও এই একই ফর্মুলা দিয়েই করা লাগে আর কি, ফর্মুলার কোনো চেঞ্জ নাই। কারণ লেটসে আমাদের কী হয়েছিল সেটা কিছুই না, রাফের জন্য লেখা হয়েছে। তো আমাদের আপডেট ফর্মুলা হচ্ছে যেটাই আসছিল। এখন হচ্ছে যে লার্নিং রেটের বিষয়টা। সো লার্নিং রেটটা ইম্পর্টেন্ট, কারণ আমরা তো এই পয়েন্ট থেকে নিচে যাব, রাইট? সো নিচে আমাদেরকে আস্তে আস্তে করে ডিসেন্ড করা লাগবে। এখন আমরা যদি হুট করে এখান থেকে যদি লেটসে এখানে চলে যাই তাহলে কিন্তু ঝামেলা। যেমন দেখেন এখানে একটা আপডেট সিমুলেশন করে দেখানো হয়েছে, আমরা ইনিশিয়াল ভ্যালু আমরা নিয়েছিলাম কত 0.1। সো লার্নিং রেট এখানে আমরা 0.1 ধরছি, হ্যাঁ 0.1 ধরছি। আমরা স্লোপ পাইছিলাম কত 4.6, তাহলে আমাদের নিউ ভ্যালু কত 0.054। এই যে 0.01 থেকে 0.05 হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এদিকে 0.01 ছিল। সো এখান থেকেও 0.05 গেছে, এই যে 0.1 থেকে লেটসে 0.05, অর্থাৎ আস্তে আস্তে ওই যে হইতেছে এমনি ডিসেন্ট করতেছে আর কি। সো লার্নিং রেট যদি অল্প হয় তাহলে সে ডিসেন্টটাও ভালোভাবেই করে, বাট লার্নিং রেট যদি একটু বড়ো হয়ে যায়, লেটসে 0.3 যদি হয়, তাহলে আমরা যদি এর ভ্যালু আপডেট করি তাহলে কত আসে -1.28। অর্থাৎ আমরা ছিলাম হচ্ছে এখানে, অ্যান্ড খুব মোস্ট পসিবলি আমরা যে এখানে চলে আসছি, যে -1.28 না, যে এই দিকে কোনো একটা চলে আসছি। সো আমাদের এখান থেকে ডিসেন্ট করে এখানে আসার কথা ছিল, বাট আমরা তো এখান থেকে একদম লাফে এখানে পৌঁছায় গেছি। সো এটাই হচ্ছে লার্নিং রেট বেশি করে ফেলার অসুবিধা। সো লার্নিং রেট ইউজুয়ালি অলওয়েজ কম রাখতে হয়, অ্যান্ড ডিফল্ট ভ্যালু সাধারণত এটাই দিয়ে দেয়, বাট কমও দিতে পারে। সো
সো এটা হইতেছে গেল আমাদের লার্নিং রেটের ইম্পর্টেন্সটা। এখন তাহলে ওই যে আসল কাজে আসি, তাহলে আমাদের টার্গেটটা কি? আমি একটু সামারাইজ করি। আমাদের একটা লস ফাংশন দেওয়া আছে। ওই লস ফাংশনে এখন আমাদের ডেরিভেটিভ মানে ওই লস ফাংশনে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে আর কি একটা নির্দিষ্ট প্যারামিটারের জন্য। এখানে কিন্তু আমাদের ভ্যারিয়েবল বা প্যারামিটার দুইটা, এমও আছে সিও আছে। তাইলে এখন আমরা যদি প্রথমটা আমরা সিটা হচ্ছে কনস্ট্যান্ট রাখবো, অর্থাৎ উপরে যে আমরা বলছিলাম যে এখানে কিন্তু আমরা এম অ্যান্ড ই ক্যালকুলেট করছিলাম যে, অর্থাৎ এই কার্ভটা কিন্তু এখানে কিন্তু সি কনস্ট্যান্ট, সি যাই থাকুক আমরা কিন্তু জাস্ট এম এর সাপেক্ষে করতেছি। তাইলে অর্থাৎ আমরা বিচার করব কি, জাস্ট এমটা এখানে ভ্যারিয়েবল অ্যান্ড সি হইতেছে কনস্ট্যান্ট আমরা বিচার করব। তখন হইতেছে আমরা এই এম এর সাপেক্ষে এই এল এর ডেরিভেটিভটা বের করবো আর কি। তাহলে আমাদের প্রবলেমটা একদম হুবহু এই যে কি y = 3x + 4x মিনিমাইজেশনের যে প্রবলেমটা আমরা দেখলাম একদম সেম ওরকম হয়ে যায়। তাহলে আমরা ডেরিভেশন করি। সো ইজি যে এটাটা কেমনে করা যায় তাহলে। সো dl/dm, তো এই এম এর সাপেক্ষে করতেছি, সি হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে ফার্স্টে হচ্ছে কি এই পুরাটা হচ্ছে আমরা এম ধরে, তাহলে এই টুটা হচ্ছে সামনে চলে আসবে, অর্থাৎ চেইন রুল আর কি। চেইন রুল তো পারেনি আই গেস সবাই। সো টুটার হচ্ছে সামনে নিয়ে আসলাম, এরপরে ভেতরে যা ছিল সেটাই আসবে। এরপরে জাস্ট ভেতরের এই যে -2m + c এটা হচ্ছে আমাদের করা লাগবে আর কি, ডিফারেন্সিয়েট করা লাগবে এম এর সাপেক্ষে। সো করলে কত আসে? জাস্ট -2টা আসে আর কি, আর এম তো ওই দিক থেকে ভ্যানিশ হয়ে যায়। সিমিলারলি এটাও করবো। সো 2 সামনে চলে আসবে, আসলো। এরপর হচ্ছে এটা ভিতরে যা ছিল ওটা আবার রাখলাম, রাখার পরে এরপর হচ্ছে কি এই -4m - c এটা হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট করলাম -4 আসে। সো এটা সিমিলারলি করলাম এখানে। এবার জিনিসটা করবো আমাদের, এবার তো আমাদের একটা ভ্যালু লাগবে, রাইট? তো আমাদের আপডেটের ফর্মুলা হচ্ছে যে এটা, সেখানে আমাদের একটা ভ্যালু লাগবে। সো ভ্যালুটা আমরা বের করবো। আমরা এম এর ইনিশিয়াল ভ্যালু কত ধরছিলাম? লেটস সে আই গেস 0.1, বাট 0.1 ধরা ছিল। তারপরে দেখে আসি সি এর ভ্যালুও লাগবে। সো যে এম এর ভ্যালু আমরা ধরছিলাম 0.1 অ্যান্ড সি এর ভ্যালু ধরছিলাম 0.3। সো এইটুকু ক্যালকুলেট করার পরে এখন আমরা ফাইনালি এম অ্যান্ড সি এর ভ্যালু বসাইতে পারবো। সো এম অ্যান্ড সি এর ভ্যালু যদি আমরা বসাই এটা আসবে। তাহলে dl/dmটা আমরা পেয়ে গেলাম। এরপর হচ্ছে এই উপরের আপডেট ফর্মুলাটা ইউজ করে আমরা আমাদের এই ফাইনালি এম এর ভ্যালুটা আপডেট করলাম, 1.518 আসলো। একইভাবে এখন বায়াসের জন্য আমাদের ডিফারেন্সিয়েট করা লাগবে। এখন আমরা উপর আবার দেখে আসি। সো আমাদের লস ফাংশনটা কিন্তু ইউজুয়ালি এরকম থাকে। এবার আমরা বায়াস হিসাব করতেছি না। সো লেটস এখানে এম নাই, এখানে হচ্ছে আমাদের তাহলে বি চলে আসতো। এম কনস্ট্যান্ট, এম ঠিকই থাকবে। আমরা বায়াসের র্যান্ডমলি ভ্যালু হচ্ছে অনেকগুলো বসাবো, বসায় দেখবো, যদি বসাই তাহলে এরকম একটা কার্ভ আসবে। তাহলে এখন সেম অপটিমাইজেশন প্রবলেম, এই যে আমরা নিচে যে এই প্রবলেমটা যে করলাম, এই অপটিমাইজেশন প্রবলেমটা যে করলাম, এখন তাহলে সেটা বায়াসের সাপেক্ষে হয়ে গেল আর কি। তাহলে এই সেম জিনিসটাই আমরা তাহলে বায়াসের জন্য করবো। সেই যে এই এলটারে আমরা হচ্ছে ডিফারেন্সিয়েট করবো কি বায়াস বা সি এর সাপেক্ষে। সো যদি করি কি তাহলে এম তো কনস্ট্যান্ট হয়ে গেল, তাহলে আবার ডিফারেন্সিয়েট সেম এই দুটা সবার সামনে চলে আসবে। এরপর আমরা 2m - c হচ্ছে ডিফারেন্সিয়েট করবো। তো -2m দিক থেকে উধাও হয়ে যাবে, জাস্ট -c থাকবে। -cটা যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে -1 আসবে। একইভাবে আমরা বাকিগুলো হইতেছে করে ফেলার পরে যে এম অ্যান্ড সি এর ভ্যালু বসাবো। এম এর ভ্যালু কিন্তু এখানে আপডেটেড এম এর ভ্যালুটা বসাবো না, আপডেটেড এম এর ভ্যালু বসাবো না এখানে। আমাদের এম এর যে ইনিশিয়াল যে ভ্যালুটা ছিল 0.1 ওইটাই বসাবো। তারপরে সি এর ইনিশিয়াল যে ভ্যালু ছিল ওটা বসাবো। বসানোর পরে -31.8 আসছে। এরপর হচ্ছে যে আপডেট রুল, এটা কিন্তু সব প্যারামিটারের জন্যই প্রযোজ্য, এটা কিন্তু জাস্ট শুধু এম এর জন্য না, এটা বায়াসের জন্য প্রযোজ্য। হ্যাঁ, তো আমরা দেখা যাচ্ছে যে কোনো ফাংশনের জন্য ওই লস অপটিমাইজেশন যে করলাম ওই ম্যাথটা অ্যাকচুয়ালি ভ্যালিড। সেখানে জাস্ট এম এর জন্য লেখা হয়েছে, বাট এটা অ্যাকচুয়ালি বায়াসের জন্য। সো তাহলে বায়াস আপডেট = বায়াস মাইনাস লার্নিং রেট ইন্টু dl/dc বা বায়াস আর কি। সো বায়াসের আমাদের আগের ভ্যালু ছিল কত? 0.3, লার্নিং রেট 0.01, অ্যান্ড আমাদের dlc আসছে কত? এটা। সো 0.618 এটা আছে। আর আমাদের সো ম্যাথটাও শেষ। আমাদের কি বলছিল এম অ্যান্ড সি আপডেট করতে হবে, সো এটা আমরা আপডেট করে ফেলছি, সেটাই। সো নিউরাল নেট নিয়ে যা ছিল সব এখানে কভার করে ফেলা হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং।